একটা কেসে ভুলের শাস্তি হিসেবে এক ইন্সপেক্টরকে সাইবার সেলে ট্রান্সফার করা হয়, অথচ সে কিবোর্ড পর্যন্ত টিপতে পারে না। ডিজিটাল সব সাইবার কেস দেখে তার মাথা ঘুরতে থাকে। বাধ্য হয়ে সে হেল্প নেয় একজন পরিচিত ইথিক্যাল হ্যাকারের, যার আবার পুলিশ ডিপার্টমেন্টের সাথে কোনো যোগসূত্র নেই। শীঘ্রই তাদের লড়াই শুরু হয় এক সাংঘাতিক মাস্টারমাইন্ড হ্যাকারের সাথে। জাস্ট একটা কম্পিউটারের সামনে বসে সে করতে পারে না এমন কোনো কাজ নেই। এমনকি সে ব্লু হুইলের মতো সাংঘাতিক গেমও অপারেট করত। এরই মধ্যে কিডন্যাপ হয় এক মিনিস্টারের ছেলে। এর পেছনেও জড়িত সেই হ্যাকার। কিন্তু তার উদ্দেশ্য কি শুধুই মুক্তিপণের টাকা, নাকি প্রতিশোধ, কিংবা অন্য কোনো রহস্যের ইঙ্গিত? জানতে হলে আসুন শুনে আসি রাজকুমার হিরানির ওটিটিতে প্রথম পদার্পণ ওয়েব সিরিজ প্রীতম অ্যান্ড পেড্রোর গল্পটি। 27 ডিসেম্বর 2024 শুক্রবার ভোর 3:35। যখন গভীর ঘুমে ডুবে আছে সবাই, বোরখা পরা দুজন মানুষ তালা ভেঙে ঢুকে পড়ে একটা এটিএম বুথে, যাতে সিসি ক্যামেরায় তাদেরকে দেখা না যায়। প্রথমেই সিসি ক্যামেরার ওপরে স্প্রে করে তারা সেটাকে ঘোলা করে দেয়। এরপরে এটিএম মেশিন থেকে টাকা বের করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তাই ওরা দলের আরও দুজন সদস্যকে ফোন করে, যারা পাশের একটা গলিতেই একটা পিকআপে বসেছিল। ফোন পেয়ে তারা পিকআপ নিয়ে বুথের সামনে আসে। পিকআপের সাথে লোহার শেকল লাগানো ছিল। তারা শেকলের অন্য মাথাটার সাথে এটিএম মেশিনটা বেঁধে দেয়। এরপরে পিকআপ জোরে টান দিতেই টাকাসহ মেশিন উপরে চলে আসে। তারপরে তারা সেটাকে চুরি করে নিয়ে চলে যায়। পাশে একটা ভিক্ষুক ফুটপাতে ঘুমাচ্ছিল। জোরালো আওয়াজে ঘুম ভেঙে এই দৃশ্য দেখে সে বেশ হকচকিয়ে যায়। এরকম ঘটনা ঘটতে পারে এটা তার কল্পনাতেও ছিল না। চুরিটা করেছে তাও আবার বোরখা পরা মেয়েরা। হুঁশ না ওড়ে যাবে কোথায়? যাই হোক, পরের দিন থানায় প্রীতম নামের একটা ছেলে তার দাদুকে নিয়ে আসে। তাদের অভিযোগ দাদুর টেপ রেকর্ডার চুরি হয়ে গেছে, যেটাতে মৃত দাদির ভয়েস এবং গান রেকর্ড করা ছিল। অভিযোগ শুনে কনস্টেবল জয়ন্ত একটু বিরক্ত হয়ে জানতে চায় কত টাকা দাম এই টেপ রেকর্ডারের। দাদু জানায় সে 1982 সালে টেপ রেকর্ডারটা কিনেছিল। তখন এটার 532 টাকা দাম পড়েছিল। কনস্টেবল জয়ন্ত এবার বেশ রেগে যায় আর বলে, এখানে 28 লাখ টাকা সহ এটিএম মেশিন চুরি হয়ে গেছে, আর আপনি আসছেন ভাঙারি টেপ রেকর্ডার চুরির কমপ্লেন করতে। এখন আমরা কোনটা খুঁজব, 80 লাখ টাকা নাকি আপনার ওই 500 টাকার টেপ রেকর্ডার? দাদু বলে, পুলিশের কাজই তো খোঁজাখুঁজি, তাই ওরা দুটোই খুঁজে দিক। কনস্টেবল জয়ন্ত বিরক্ত হয়ে ওদেরকে চলে যেতে বলে। 1000 টাকা তেল খরচ করে 500 টাকার টেপ রেকর্ডারের কমপ্লেন করতে এসেছে, এটা পাগলামি ছাড়া আর কি হতে পারে? সে তাড়িয়ে দিতে চাইলে প্রীতম দাদুকে ট্যাক্সিতে করে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর সে আবারও থানায় ঢুকে কনস্টেবল জয়ন্তকে বলে, এই টেপ রেকর্ডারে তার দাদির ভয়েস রেকর্ড আছে, যেটা প্রতিদিন তার দাদু শোনে। এটাই দাদির শেষ স্মৃতি। দাদু দাদির ভয়েস শুনে হাসে, কাঁদে, এমনকি দাদির সাথে কথাও বলে। এটা তার কাছে শুধু 500 টাকার টেপ রেকর্ডার না, বরং এটাই তার শেষ জীবনের চালিকা শক্তি। তাই এটার মূল্য কোনোভাবে 28 লাখ টাকার চেয়ে কম না। প্রীতমের এত বকবকানি ওদের ভালো লাগছিল না, তাই জয়ন্ত তাকে তাড়িয়ে দিলে প্রীতম তার কাঁধ ধরে টান দেয়। পুলিশের শরীর তো এমনি হিট হয়ে থাকে, তাই গায়ে হাত লাগানোর দায়ে প্রীতমকে লকআপে ঢুকিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পরে অফিসিয়াল ইনচার্জ ইন্সপেক্টর পেড্রো থানায় আসে। এটিএম বুথের মালিক পক্ষ এসে বসেছিল। ওরা হারানো টাকা এবং মেশিনের ব্যাপারে আপডেট চাইছিল, তবে পুলিশ এখনও কিছুই জানতে পারেনি। এর মধ্যে আবার ইন্সপেক্টরকে দেখা মাত্রই প্রীতম ডাকাডাকি শুরু করে। কখনো বলে বাড়িতে দাদু একা, কখনো বলে দাদুর সুগার নেমে যাবে। বারবার ওদের আলোচনার মাঝে ইন্টারাপ্ট করায় ওরা বেশ বিরক্ত হয়ে যায়। প্রীতম বলে সে 15 মিনিটের ভেতরে এটিএম মেশিন খুঁজে দিতে পারবে, তার শুধু একটা কম্পিউটার দরকার। এবার ওর কথা শুনে পেড্রো রেগে যায়, তাই লকআপে গিয়ে ঘাড় ধরে তাকে বের করে এনে থানার কম্পিউটারে বসিয়ে দেয়। প্রীতম জাস্ট জেনে নেয় চুরিটা কোথায় ঘটেছে আর কয়টার সময় ঘটেছে। এরপর সে কয়েক মিনিট কিবোর্ড খটখট করে একটা পেপার প্রিন্ট করে বলে, এখানে 4 জনের ডিটেলস আছে, এরাই চুরিটা করেছে। থানায় পেড্রো সহ সবাই একটু অ্যানালগ টাইপের লোক। এরা ডিজিটাল দুনিয়ার কোনো কিছুই তেমন পছন্দ করে না, কোনো রকমে শুধু মোবাইলটা ইউজ করা শিখেছে। তাই প্রীতমের ডিটেকশন তারা বিশ্বাস করতে চায় না। প্রীতম রমেশ নামের একজনের ফটোর দিকে ইঙ্গিত করে বলে, এটিএম মেশিনটা চুরির পরে এই মুহূর্তে রমেশের ওয়েল্ডিং শপের ভেতরে রাখা আছে। আজকে রমেশ দোকানও বন্ধ রেখেছে, তাছাড়া আজকে তার বিয়েও। হয়তো বিয়ের টাকা ম্যানেজ করতেই সে এটিএম মেশিন চুরি করেছে। প্রীতম গুগল ম্যাপ অথবা স্যাটেলাইট ফুটেজ ইউজ করে রমেশের ওয়েল্ডিং শপের ফটো প্রিন্ট করেছিল। প্রীতমের কথার সত্যতা যাচাইয়ের জন্য তারা সাসপেক্টের লোকেশনে চলে যায় এবং ওয়েল্ডিং শপটাও পেয়ে যায়। তারা তালা ভেঙে ভেতরে খোঁজাখুঁজি করতেই প্রথমে বোরখা পেয়ে যায়, যা পরে চুরি করা হয়েছে।
আরেকটু খুঁজতেই তারা কাপড়ে ঢেকে রাখা এটিএম মেশিনটাও পেয়ে যায়। তবে ভেতরে কোনো টাকা ছিল না, টাকাগুলো আগেই সরিয়ে নেওয়া হয়েছে। প্রীতম বলেছে আজকে রমেশের বিয়ে, তাই ওরা রমেশের বাড়ির সামনে গিয়ে দেখে রমেশ বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছে। পুলিশ দেখেই ওরা যেদিকে পারে দৌড় দেয়, তবে পুলিশ তাদেরকে তাড়া করে ধরে ফেলে। রমেশ একটা মহিলার ওড়না মাথায় দিয়ে ভিড়ের মাঝেই লুকিয়েছিল। পেড্রো তাকেও ধরে ফেলে এবং সবাইকে থানায় এনে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়। প্রীতমের কাজে পেড্রো বেশ ইমপ্রেসড হয়। সে প্রীতমের প্রশংসা করে জিজ্ঞেস করে সে কিভাবে ওদের ডিটেক্ট করলো। প্রীতম জানায় বাড়িতে তার দাদু আছে, তাকে দ্রুত বাড়ি যেতে হবে। পেড্রো নিজেই জিপে করে প্রীতমকে বাড়িতে নামিয়ে দিতে যায়। যাবার পথে সে আবারও জানতে চায় প্রীতম কিভাবে ওদেরকে শনাক্ত করলো। প্রীতম জানায় এটিএম মেশিন 2-1 মানুষের পক্ষে চুরি করা সম্ভব না, অন্তত 3 থেকে 4 জন এতে জড়িত। আর এতজনের যেহেতু ব্যাপার, তাই ওরা নিশ্চয়ই একে অপরের সাথে ফোনে কথাবার্তা বলবে। তাই চুরির সময় টাইমে চুরির এরিয়াতে কতগুলো ফোন কল গেছে সে টাওয়ার হ্যাক করে সেটা জেনে নিয়েছে। ওই সময় মোট 25টা ফোন কল হয়েছে, এর মধ্যে একই এরিয়াতে শুধু একটা ফোন কলই হয়েছে। সেই কলের মাধ্যমে সে ওদের ডিটেলস বের করে এবং ওদের বর্তমান লোকেশনও ট্রেস করে ফেলে। এরপরে ওদের নাম ধরে সোশ্যাল মিডিয়াতে সার্চ করে জানতে পারে ওদের 4 বন্ধুর মধ্যে একজনের আজকে বিয়ে। এতেই সে শিওর হয়ে যায় ওরা বিয়ের জন্যই চুরিটা করেছে। প্রীতমের এত স্মার্টনেস দেখে পেড্রো জানতে চায় সে কি করে। প্রীতম ইতস্তত করে জানায় সে ভ্যাকুয়াম ক্লিনারের ইঞ্জিনিয়ার, আগে আইটি ফার্মে চাকরি করত, এখন ছেড়ে দিয়েছে। সে বিস্তারিতভাবে আর কিছু বলে না। বাড়িতে নামার সময়ে সে পেড্রোকে রিকোয়েস্ট করে তার দাদার টেপ রেকর্ডারটা যেন উদ্ধার করে দেয়। পেড্রো কথা দেয় সে দ্রুত ওটা খুঁজে দেবে। প্রীতমকে নামিয়ে পেড্রো গাড়ি ঘোরাতেই তার কাছে ডিআইজির ফোন আসে এবং জানায় ক্রিয়ামন্ত্রীর বাড়িতে ডাকাতি হয়েছে। পেড্রো যেন দ্রুত সেখানে চলে যায়। পেড্রো সেখানে গিয়ে মন্ত্রীর পিয়ের কাছে জানতে পারে মন্ত্রীর বইয়ের মোবাইল চুরি হয়েছে। তাদের ধারণা চোর বেডরুমের জানালা দিয়ে ঢুকে চুরি করেছে। বাড়িতে ফোন ছাড়া আর কিছুই মিসিং ছিল না। তাই পেড্রো বলে চোরের যদি শুধুমাত্র মোবাইল চুরির উদ্দেশ্য থাকতো তাহলে কোনো ট্যুরিস্টের মোবাইল চুরি করে পালাতো। তার কি এমন ঠেকা পড়েছে যে মন্ত্রীর বাড়িতে চুরি করতে আসবে, যেখানে বাড়িতে অসংখ্য সিসি ক্যামেরা আর গার্ডেরা গিজগিজ করছে। তাই পেড্রো পিয়েকে বলে হয়তো ফোনটা বাড়িতেই কোথাও হারিয়ে গেছে। এ সময় সেখানে খেলতে খেলতে মন্ত্রীর বাচ্চা ছেলে ভিনি আসে। ভিনির হাতে পোড়া দাগ দেখে পেড্রোর সন্দেহ হয় এই ছেলেটা বেশ চটপটে। সে জিজ্ঞেস করে ভিনি তুমি কি মোবাইল পছন্দ করো? এই প্রশ্ন শুনে ভিনি ভয় পেয়ে ভেতরে দৌড় দেয়। তখন পেড্রো পিয়েকে বলে ফোন এই পিচ্চিটার কাছেই আছে, তাকে যদি কয়েক মিনিট এই পিচ্চিটাকে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়া হয় তাহলে সে মোবাইল বের করে দিতে পারবে। পিয়ে কথাটা মন্ত্রীকে জানালে সে বেশ রেগে যায়। স্বামী স্ত্রী দুজনে পেড্রোর সামনে এসে বলে তার কি লজ্জা করে না, এত বাচ্চা একটা ছেলেকে দোষারোপ করছে। পেড্রো ঝামেলা এড়াতে আর কিছু বলে না। সে মোবাইলের মডেল আর কালার জেনে নিয়ে বেরিয়ে যায়। এরপরে সে একটা দোকান থেকে সেম মডেল এবং কালারের একটা মোবাইল কিনে নেয়। তারপরে লকআপ থেকে রমেশকে বের করে বলে তাকে মোবাইল চুরির দায় স্বীকার করতে হবে। রমেশের দুটো চুরিতে কয়েক বছরের এমনিও জেল হয়ে যাবে। তাই রমেশ বলে যদি জেলে থাকাকালীন তাকে সিগারেট আর মাংস সাপ্লাই দেওয়া হয় তাহলে সে মোবাইল চুরির দায় স্বীকার করবে। তো পেড্রো এবার রমেশকে চোর আর নতুন মোবাইলটাকে চুরি যাওয়া মোবাইল সাজিয়ে নিয়ে যায়। পুরনো মোবাইল ফ্ল্যাশ মারলেই তো নতুনের মতো সেটিংস হয়ে যায়। তাই পেড্রো ভেবেছিল মন্ত্রী বা তার স্ত্রী কিছুই বুঝতে পারবে না, কিন্তু গিয়ে দেখে মন্ত্রী অলরেডি ভিনির ঘর থেকে মোবাইলটা পেয়ে গেছে। পেড্রোর চালাকি ধরা পড়ে গেলে মন্ত্রী খুব রেগে যায়, কারণ সে অনেস্টির সাথে ডিউটি করেনি। এই অপরাধে পেড্রোকে সাইবার সেলে ট্রান্সফার করে দেওয়া হয়। সাইবার সেলকে তারা অনেকটা নরকের মতো মনে করত, কারণ ওরা কম্পিউটারের কও জানতো না। প্রথম দিন ডিউটিতে গিয়েই পেড্রোর খুব অস্বস্তি লাগছিল। সে কম্পিউটার ওপেন পর্যন্ত করতে পারত না। এক স্টাফ তাকে পাসওয়ার্ড সহ বলে দেয় কিভাবে কম্পিউটার অন করতে হয়। সে তো কম্পিউটার অন করেই নেয়, কিন্তু তারপরে আরেক বিপত্তি বাধে। একজন লোক এসে অভিযোগ জানায় গতকাল তার রেস্টুরেন্ট সার্ভারে অ্যাটাক হয়েছে এবং সব ফাইল ডিলিট করে দিয়েছে। পেড্রোর তো কোনো টেকনোলজির জ্ঞান ছিল না, তাই সে লোকটার কথাবার্তা বুঝতে পারছিল না। এই জন্য সে পাল্টা জিজ্ঞেস করে বলে কেউ আহত হয়েছে কিনা, সিসি ক্যামেরায় কাউকে দেখা গেছে কিনা। লোকটা একটু অবাক হয়ে বলে তার সার্ভারের ক্লাউড স্টোরেজ অ্যাটাক হয়েছিল, সশরীরে কাউকে দেখা যাবার কথা না। হ্যাকিং করে তার ফাইলগুলো সব ডিলিট করে দেওয়া হয়েছে। পেড্রো এবার আরও কনফিউজড হয়ে যায়। সে রাগ দেখিয়ে বলে আপনি কি ফাজলামি করছেন? ক্লাউড কি? ক্লাউড মানে তো মেঘ। আপনার ফাইলগুলো মেঘে ওড়াউড়ি করছে, এর মানে কি? লোকটা পেড্রোর এই মূর্খতা দেখিয়ে খেপে যায় আর পেড্রোকেও উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। এতগুলো স্টাফের মধ্যে অপমানিত হয়ে পেড্রোর বেশ খারাপ লাগে। সে ডিআইজির কাছে গিয়ে রিকোয়েস্ট করে
তাকে যেন আবারও ক্রাইম ব্রাঞ্চে ট্রান্সফার করে দেওয়া হয়। সে সারা জীবন পিস্তল চালিয়েছে, তাই মাউস তার হাতে শোভা পায় না। ডিআইজি বলে ক্রিয়ামন্ত্রী খুব ক্ষেপে আছে, তার মেজাজ ঠান্ডা না হওয়া পর্যন্ত কিছু করা যাবে না। ডিআইজি তাকে একটা সুযোগ দেয়। পেড্রো যদি 2-3টা কেস সলভ করতে পারে তাহলে ডিআইজি পার্সোনালি মন্ত্রীকে রিকোয়েস্ট করে পেড্রোকে ক্রাইম ব্রাঞ্চে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। এটা শুনে পেড্রো একটা আশার আলো দেখতে পায়। সে মনে মনে ভাবে সে নিজের সাইবার ডিপার্টমেন্টের কিছু না বুঝলে কি হবে, প্রয়োজনে সে প্রীতমের হেল্প নেবে। সে সোজা প্রীতমের কাছে গিয়ে তার মন ভোলাতে বলে তার দাদার টেপ রেকর্ডার উদ্ধারের জন্য 3জন কনস্টেবল দিনরাত পরিশ্রম করছে। প্রীতম খুশি হয়ে গেলে পেড্রো তাকে বলে প্রীতম সেদিন তাকে যেভাবে কেস সলভ করে দিয়েছিল সেভাবে আরও 3টা কেস সলভ করে দেওয়া লাগবে। প্রীতম এসব ঝামেলায় জড়াতে চাইছিল না, তাই পেড্রো তাকে হুমকি দেয় সে কখনোই তার দাদার টেপ রেকর্ডার খুঁজে দেবে না। এটা শুনে বাধ্য হয়ে প্রীতম রাজি হয়ে যায়। পেড্রো বেশ আনন্দ নিয়ে বাড়ি ফেরে। পাশের রুমে তার স্ত্রীর জন্মদিনের জন্য রুম সাজাচ্ছিল। তবে সেই রুমে যাবার আগেই পেড্রোর কাছে একজন নিউজ অ্যাঙ্কারের ফোন আসে এবং জানায় কেউ তাকে মেল পাঠিয়েছে আজকে রাত 11:59 আমি আমার স্ত্রী এবং তার প্রেমিককে গুলি করে হত্যা করব। ওদেরকে আমি কিছুতেই একসাথে নতুন বছর উদযাপন করতে দেব না। ওদেরকে মারার পরে আমি নিজেও সুইসাইড করব। আমি মরার আগে রিসেপশনে একটা লেটার রেখে যাব, সেটা আপনি আগামীকাল নিউজে পড়ে শোনাবেন। এতে সবাই বুঝতে পারবে আমি খারাপ লোক ছিলাম না। নিউ ইয়ারের আর মাত্র 5 ঘন্টা বাকি আছে, এর ভেতরেই লোকটাকে আটকাতে হবে। অথচ সে কিভাবে কি করবে বুঝতে পারছিল না, তাই সে হেল্পের জন্য প্রীতমকে ফোন করে। প্রীতম ঘটনা শুনে প্রথমে আসতে চাইছিল না। তখন পেড্রো জানায় লোকটা শুধু খুনি না, বরং নিজেও সুইসাইড করবে। সুইসাইডের কথা শুনে প্রীতমের পুরনো ট্রমা জেগে ওঠে এবং সে রাজি হয়ে যায়। এদিকে নিউজ অ্যাঙ্কারকে যে লোকটা মেল পাঠিয়েছিল সে বাড়ি থেকে গান নিয়ে রেডি হয়ে মা এবং ছেলের কাছে বিদায় নিয়ে খুনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে প্রীতম এসে ল্যাপটপ নিয়ে বসে যায়। সে নিউজ অ্যাঙ্কার অ্যানার মেইলে ট্র্যাকার কোড সহ একটা মেইল পাঠায়, আর এই মেইলটা সেই লোকটার মেইলে ফরওয়ার্ড করতে বলে। এতে লোকটা মেইল ওপেন করা মাত্রই ট্র্যাকার কোডের সাহায্যে তারা লোকেশন এবং অন্যান্য ডিটেলস জেনে যাবে। অ্যানা প্রীতমের কথা মতো মেইলটা ফরওয়ার্ড করে, আর লোকটা যাতে সন্দেহ না করে এই জন্য অ্যানা দেখা করতে চেয়ে একটা মেসেজও লিখে পাঠায়। লোকটা এ সময় সুইসাইড লেটার লিখতে ব্যস্ত ছিল। ততক্ষণে প্রীতম অন্যান্য ডিটেলস ঘেটে লোকটার ব্যাপারে জানার চেষ্টা করে। যেমন লোকটার মেইলের নাম কার্লোস লোবো 1980, অর্থাৎ বোঝাই যাচ্ছে লোকটার নাম কার্লোস লোবো এবং সে 1980 সালে জন্মেছে। এছাড়া সে অ্যানাকে পাঠানো মেইলে উল্লেখ করেছে সে তার স্ত্রী এবং স্ত্রীর প্রেমিককে গুলি করে হত্যা করবে। তার মানে সে গান চালাতে পারে, অর্থাৎ প্রফেশনে সে হয় পুলিশ না হয় গ্যাংস্টার। আবার মেইলের শেষ লাইনে সে লিখেছে মৃত্যুর আগে সে একটা সুইসাইড লেটার লিখে অ্যানার জন্য রিসেপশনে রেখে যাবে। এতে পাবলিক জানতে পারবে সে নির্দোষ ছিল, অর্থাৎ লোকটা নিজের রেপুটেশনের ব্যাপারেও বেশ চিন্তিত। সেক্ষেত্রে তার গ্যাংস্টার হবার কোনো চান্স নেই, সে অবশ্যই কোনো পুলিশ। আর তার রিসেপশনে সুইসাইড লেটার রেখে যাবার কথা। রিসেপশন নর্মালি হোটেলগুলোতে বেশি থাকে, তার মানে ধরে নেওয়া যায় লোকটার স্ত্রী আর তার প্রেমিক কোনো হোটেলে আছে। সে ওই হোটেলে গিয়ে চিঠিটা রিসেপশনে রাখবে, এরপরে রুমে গিয়ে ওদেরকে খুনের পরে নিজে সুইসাইড করবে। এরই মধ্যে কার্লোস অ্যানার মেইলটা ওপেন করে ফেলে। এতে তার মোবাইলের সব ডিটেলস প্রীতম পেয়ে যায়। কার্লোসের প্রোফাইল ঘেটে প্রীতম জানতে পারে সে পুলিশের একজন সাব ইন্সপেক্টর। এছাড়া প্রীতম কার্লোসের স্ত্রী এবং প্রেমিকের নামও বের করে ফেলে। তার স্ত্রীর প্রেমিক নিতিনের নাম সার্চ করে পুলিশ জানতে পারে হোটেল সান্তা কাতারিনাতে তার নামে রুম বুক করা আছে। তাই এবার পেড্রো প্রীতমকে নিয়ে সেই হোটেলের জন্য বেরিয়ে যায়। তাদের পৌঁছাতে এখনও 7 মিনিট দেরি আছে, তাই ওরা হোটেলের রিসেপশনিস্টকে ফোন করে। তবে ফোন ধরে রিসেপশনিস্ট কিছু শোনার আগেই কার্লোস সেখানে পৌঁছে যায়। সে রিসেপশনে লেটারটা এনার নামে রেখে দেয় এবং জেনে নেয় তার স্ত্রী এবং নিতিন কত নম্বর রুমে আছে। এরপর সে লবি ধরে এগোচ্ছিল, ততক্ষণে ওরাও হোটেলে চলে আসে। পেড্রো ছুটে গিয়ে তাকে দেখতে পেয়ে থামতে বলে, তবে কার্লোস একটা ব্ল্যাঙ্ক ফায়ার করে পেড্রোকে না আসার জন্য সতর্ক করে দেয়। তবুও পেড্রো হাল ছাড়ে না, সে কার্লোসকে ভালো মন্দ বোঝানোর চেষ্টা করে। পেড্রো যেহেতু নিজেও পুলিশ, তাই পুলিশের চাকরি মেইনটেইন করে ফ্যামিলি সামলানো কতটা কঠিন সেটা এক্সপ্লেন করে। এসব শুনে কার্লোস খুবই ইমোশনাল হয়ে যায়, এমনকি কেঁদেও ফেলে। তবুও নিজেকে শক্ত করে সে রুমের ভেতরে ঢুকে যায় এবং স্ত্রীর দিকে গান পয়েন্ট করে। তখন পেছন থেকে পেড্রো কার্লোসকে তার সন্তানের কথা ভাবতে বলে,
আর যদি কার্লোস খুন করে তাহলে তার ছেলে প্রতি বছর একটা অভিশাপ নিয়ে নতুন বছর পালন করবে যে তার বাবা একজন খুনি। এটা শুনে কার্লোস আর গুলি চালাতে পারে না। সে স্ত্রীকে বলে, তুই তোর প্রেমিকের সাথে থাক, আমি আমার ছেলের সাথে থাকবো। এই বলে কার্লোস খুনাখুনি বাদ দিয়ে বেরিয়ে যায়। দুজনের যুগলবন্দিতে প্রথম কেসটা সলভ করে পেড্রো প্রীতমকে নিয়ে বাড়িতে আসে। প্রীতম মদ খেত না, তাই সে দুধের গ্লাস নিয়ে আর পেড্রো মদের গ্লাস নিয়ে বসে। এই সময় পেড্রোর স্ত্রী স্টেসি বেরিয়ে এসে ঝামেলা শুরু করে দেয়, কারণ পেড্রো ছেলের জন্মদিনে উপস্থিত থাকেনি। সে শুধু ডিউটিই বোঝে, ছেলেকে একটুও ভালোবাসে না। এবার পেড্রো রেগে যায় আর বলে তাদের ছেলে বেঁচে নেই, মৃত ছেলের কি জন্মদিন পালন করবে তারা। পেড্রো ছেলের দুর্বিষহ শোক ভুলে থাকতে চায়, অথচ স্টেসি এখনও একই স্মৃতিহাত্রে বেঁচে আছে। দুজনের মাঝে বেশ ঝগড়া বেঁধে যায়। স্টেসি ছেলের মৃত্যুর জন্য পেড্রোকেই দায়ী করছিল, কারণ ছেলের বিশ্বাস ছিল পেড্রো তাকে ব্যাটম্যানের মতো বাঁচাবে, কিন্তু পেড্রো ছেলেকে বাঁচাতে পারেনি। স্টেসি আরও খোঁটা দিয়ে বলে সে অনেক বড় গায়িকা হতে পারত, শুধুমাত্র পেড্রোর জন্য নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছিল। অথচ পেড্রো তাকেও সময় দেয় না। ঝগড়ার এক পর্যায়ে স্টেসি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পেড্রো বেশ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ঠিকই, তবে ইগোর চক্করে স্ত্রীর সাথে কোনো যোগাযোগ করে না। কয়েকদিন পর পেড্রো প্রীতমকে ডেকে বলে তার দাদুর টেপ রেকর্ডারটা পাওয়া গেছে। প্রীতম থানায় গিয়ে টেপ রেকর্ডার দেখে খুবই খুশি হয়, কিন্তু দুঃখজনকভাবে ভেতরে ক্যাসেটটা ছিল না বলে সে বেশ আপসেট হয়, কারণ তাদের প্রয়োজন ছিল দাদির ভয়েস রেকর্ড করা ক্যাসেটটাই। শুধু টেপ রেকর্ডার দিয়ে আর কি হবে। প্রীতম কনস্টেবলদের নির্দেশ দেয় যেভাবেই হোক ক্যাসেটটাও উদ্ধার করতে হবে। কনস্টেবল জয়ন্ত বেশ বিরক্ত হয়, কারণ এত বড় শহরে ওই ক্যাসেটটা সে কোথায় খুঁজবে। যাই হোক, এ সময় টিভিতে তারা নিউজে জানতে পারে ক্রীড়ামন্ত্রীর ছেলে কিডন্যাপ হয়েছে। নিউজ দেখে পেড্রো বলে মন্ত্রীর বাড়ির ফোন চুরির জেরে তার ট্রান্সফার হয়েছে, তাই সে যদি মন্ত্রীর ছেলেকে খুঁজে দিতে পারে তাহলে মন্ত্রী নিশ্চয়ই খুশি হয়ে তাকে আবারও ক্রাইম ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেবে। এদিকে মন্ত্রীর বাড়িতে ডিআইজি থেকে শুরু করে অনেকেই গিয়ে জড়ো হয়। অদ্ভুত ব্যাপার হলো মন্ত্রীর ছেলে ভিনি স্কুল থেকে বাড়িতে ঢুকেছে, সিসি ক্যামেরায় সে ফুটেজ আছে, কিন্তু বাড়ি থেকে বের হবার কোনো ফুটেজ নেই। তাই সবাই কনফিউজড হয়ে যায় অ্যাকচুয়ালি ভিনির সাথে কি ঘটেছে। একটা পর্যায়ে মন্ত্রীর কাছে কিডন্যাপারের ফোন আসে এবং 5 কোটি টাকা মুক্তিপণ দাবি করে। আগামীকালকের ভেতরে ক্যাশ রেডি না করলে ভিনিকে মেরে পার্সেল করে পাঠিয়ে দেবার হুমকি দেয়। যেহেতু কিডন্যাপারের ফোন এসেছে তাই সাইবার টিমকে ডাকা হয়। সাইবার টিমের প্রতিনিধি হিসেবে পেড্রো এবং এসআই শার্লিন আসে। পেড্রোকে দেখেই মন্ত্রী ক্ষেপে যায় আর জিজ্ঞেস করে সে এখানে কি করছে। ডিআইজি তাকে ভরসা দিয়ে বলে পেড্রো ভালো অফিসার, সে সব সামলে নেবে। তো পেড্রো ভাব দেখিয়ে শার্লিনকে ট্র্যাকিং অ্যাপ বের করে কিডন্যাপারের ফোন নম্বরটা সার্চ করতে বলে। সার্চ করে ববি সিকোয়ারা নামটা পাওয়া যায়, তবে সমস্যা হলো এই নামে অন্তত 7 জন আছে। তাই পেড্রো গোয়া শহরে এই নামে কজন আছে দেখতে বলে। এবার শুধু একজনের ডিটেল বের হয়, যে একটা বাইক রেন্টাল শপের মালিক। তাই সন্দেহটা তার দিকেই যায়। পেড্রো সে ঠিকানায় ফোর্স পাঠিয়ে দেয়, কিন্তু গিয়ে দেখে ববি সিকোয়ারা অলরেডি মরে গেছে। তার লাশ কফিনে শোয়ানো, আর একটু পরে তার ফিউনারেল। জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে ববি সিকোয়ারা একজন মহিলা। প্রায় 2 মাস কোমায় থাকার পরে 102 বছর বয়সে সে আজ মারা গেছে। এটা শুনে তো ওরা শিওর হয়ে যায় এর পক্ষে কোনোভাবেই কাউকে কিডন্যাপ করা সম্ভব না। কনস্টেবল জয়ন্ত ফোন দিয়ে জানায় ববির আইডি কার্ড মিসইউজ করে অপরাধীরা সিম কার্ড কিনেছে, তাই ওদেরকে ট্রেস করা যায়নি। মন্ত্রী এবার পেড্রোর ওপরে খুবই ক্ষেপে যায়। অ্যাপ থেকে যে কোনো সিমের ডিটেল বের করা যে কেউই পারে, তাই এই কাজের জন্য পেড্রোর মতো পুলিশ হওয়ার প্রয়োজন নেই। মন্ত্রী আইজিকে শুনিয়ে বলে এই পেড্রো লোকটা বজ্জাত, সে হয়তো অন্য কারো বাচ্চাকে নিয়ে এসে বলবে এটা আপনার ছেলে, নেন কোলে নেন, তাই ওর প্রতি আমার একটু ভরসা নেই। এই বলে মন্ত্রী পেড্রোকে অপমান করে তাড়িয়ে দেয়। তবে যাবার আগে পেড্রো কিছুক্ষণ নিজের ফ্রাস্ট্রেশন ঝাড়তে থাকে। সে বলে পুলিশ নিজের কাজটা ঠিকই বোঝে, শুধু তার মতো মন্ত্রীরা পুলিশকে ঠিকমতো কাজ করতে দেয় না। আগেরবার যদি তাকে 2 মিনিট ভিনির সাথে কথা বলতেও দেওয়া হতো তাহলে সে মন্ত্রীর স্ত্রীর মোবাইল উদ্ধার করে দিতে পারত। মন্ত্রী তাকে সেবার এই সুযোগ দেয়নি বলেই সে অন্য উপায়ে কাজ করতে বাধ্য হয়েছিল। পেড্রো চ্যালেঞ্জ করে বলে যদি এবার তাকে নিজের মতো কাজ করতে দেওয়া হয় তাহলে সে ভিনিকে উদ্ধার করেই ছাড়বে। এই বলে সে বেরিয়ে যায় এবং প্রীতমকে ফোন করে। সে গাড়িতে উঠতেই পিএ এসে বলে মন্ত্রী সাহেব তার কাছে ক্ষমা চেয়েছে এবং তাকে নিজের মতো কাজ করার অনুমতিও দিয়েছে। পেড্রো প্রীতমকে নিয়ে এলে তাকে দেখে পিএ একটু রেগে যায় আর বলে এ লোক তো ভ্যাকুয়াম ক্লিনারের সেলসম্যান, এ কিভাবে কেসে সাহায্য করবে। তারা পিএর কথাকে গুরুত্ব দেয় না, কারণ এ সময় পিএর মোবাইলে কিডন্যাপারের ফোন আসে, তাই সবার ফোকাস সেদিকে ঘুরে যায়। পেড্রো ফোনটা রিসিভ করে আর প্রীতম কলটা ট্র্যাক করতে বসে যায়।
ফোন ট্র্যাক করা হয়ে গেলে প্রীতম ডিসপ্লেতে একটা জায়গার ম্যাপে কিছু ডট ডট দেখিয়ে বলে এটাই কিডন্যাপারের বর্তমান লোকেশন। প্রীতমের সন্দেহ ছিল কিডন্যাপার দুটো ফোন ইউজ করে, একটা বার্নার ফোন যেটা দিয়ে মুক্তিপণ চেয়ে কল করে এবং স্বল্প সময়ের জন্য ব্যবহার করে ফোনটা ফেলে দেওয়া হয়, অন্যটা তার পার্সোনাল ফোন। বার্নার ফোনটার লোকেশন তো সে এমনি যে কোনো সময় ট্র্যাক করতে পারত। প্রীতম এতক্ষণ চেষ্টা করছিল যাতে কিডন্যাপারের পার্সোনাল ফোনটা ট্র্যাক করা যায়। কিডন্যাপার চালাকি করে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গিয়ে ফোন করে, তবে প্রীতম লাস্ট দুটো ফোন কল থেকে বের করেছে কিডন্যাপারের মোবাইলের লোকেশন কাছাকাছি টাওয়ার থেকে কখন কতটা দূরে অবস্থান করছে। সেই রেঞ্জের সাথে সে টাওয়ারের আন্ডারে থাকা বাকি সব সিম কার্ডের রেঞ্জও চেক করে। এতে সে দেখতে পায় শুধু একটা সিম কার্ডই বার্নার ফোনের রেঞ্জের সাথে ছিল। এতেই প্রীতম বুঝে যায় ওটাই কিডন্যাপারের পার্সোনাল মোবাইলের সিম কার্ড। এখন ওই সিম কার্ডের নম্বর থেকে প্রীতম আরও অনেক ডিটেলস বের করতে পারবে। সে বাকি ডিটেলস বের করতে করতে পেড্রো জয়ন্তের লিডিংয়ে থাকা একটা ফোর্স কিডন্যাপারের লোকেশনে পাঠিয়ে দেয়। তার লোকেশন এখন নদীর পাশে থেমেছিল। পুলিশ চারদিক থেকে বাড়িটা ঘিরে রাখে। জয়ন্ত পেড্রোকে কনফার্মেশন দেয় কিডন্যাপার বাড়ির ভেতরেই আছে। জয়ন্ত আশেপাশে খোঁজ নিয়ে জেনেছে 4:30টার সময়ে তার রেস্টুরেন্টে দুধ আনতে যাবার কথা। পেড্রো নির্দেশ দেয় সে দুধ আনতে বের হলেই যেন ওরা ভেতরে ঢোকে আর ভিনিকে রেস্কিউ করে নেয়। পেড্রো বেশ খুশি ছিল, এটা ওপেন অ্যান্ড শার্ট কেসের মতো ইজি। তবে প্রীতম তাকে বেশি খুশি হতে বারণ করে, কারণ সে ফোন ডিটেলস ঘেটে জানতে পেরেছে এই গেমে আরেকজন প্লেয়ারও জড়িত, আর সেটা হলো স্বয়ং মন্ত্রীর স্ত্রী শ্রদ্ধা। প্রীতম পেড্রোকে পার্সোনালি কথাটা জানায়। পেড্রো বেশ ক্ষেপে যায় আর প্রীতমকে সাইডে রেখে বলে, দেখ ভাই, আমাকে আর মার খাওয়াস না। এই কথা বলতে গেলে মন্ত্রী বেটা আমাকে আস্ত রাখবে না। প্রীতম তার সাইবার সেন্স থেকে পেড্রোকে সিউরিটি দেয় যে কোনোভাবেই হোক শ্রদ্ধাও এতে জড়িত। সে নিজে শিওর হবার জন্য শ্রদ্ধার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও চেক করেছে। শ্রদ্ধা আগে দিনে অন্তত 50টা করে স্ট্যাটাস এবং ফটো আপলোড করত। এর ভেতরে বেশিরভাগ ফটো তার ছেলেকে নিয়ে। অথচ গত 9 দিন আগে সে স্ট্যাটাস দেওয়া বাদ দিয়েছে। ছেলে তো কিডন্যাপ হয়েছে 2 দিন হলো, তাহলে সে 9 দিন আগে থেকে শোক পালন শুরু করলো কেন? ব্যাপারটা আরও শিওর হবার জন্য প্রীতম শ্রদ্ধার অ্যালেক্সা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের পাসওয়ার্ড হ্যাক করে নেয়, কারণ এরা বড়লোক মানুষজন, বাটন প্রেস করতে কষ্ট লাগে। তাই অ্যালেক্সাকে ভয়েসের মাধ্যমে কমান্ড দিয়ে সব কাজ করে। তো যদিও প্রীতম পাসওয়ার্ড ক্র্যাক করতে পারছিল না, দুনিয়ার যত জটিল পাসওয়ার্ড আছে কোনোটাতেই কাজ হচ্ছিল না, তখন পেড্রো তাকে 1 2 3 4 5 পাসওয়ার্ডটা ট্রাই করতে বলে। প্রীতম এবার পাসওয়ার্ড বসাতেই অ্যালেক্সার অ্যাপ খুলে যায়। প্রীতম এবার শ্রদ্ধার সবগুলো কমান্ড শুনতে শুরু করে। এর ভেতরে একটা কমান্ডে সে লেডিস হ্যাট আর ফেস মাস্ক অর্ডার করেছে। এটা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়। আরেকটা কমান্ড থেকে তারা জানতে পারে শ্রদ্ধা অ্যালেক্সাতে সার্চ করেছিল ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট থেকে আগন্দা শেখ রিসোর্টে যেতে হলে কোন বাসে চড়তে হবে। এবার আর তাদের সন্দেহের অবকাশ থাকে না, কারণ একজন মন্ত্রীর স্ত্রী বাসে কেন উঠতে যাবে। এই ব্যাপারে জানার জন্য তারা শ্রদ্ধার গাড়ির ড্রাইভারের কাছে যায় এবং জিজ্ঞাসাবাদ করে। ড্রাইভার কিছু বলতে না চাইলে পেড্রো তাকে কয়েকটা চড়থাপ্পড় দিতেই সে স্বীকার করে ম্যাডামকে সে শপিং মলে নামিয়ে দিয়েছিল। কিন্তু এই উত্তর তো তারা এক্সপেক্ট করেনি। তাই প্রীতম ড্রাইভারের মোবাইল থেকে তার মুভমেন্ট লোকেশন ট্র্যাক করে। তবে দেখা যায় ড্রাইভার সত্যিই বলেছে। এতে ওরা ধারণা করে কাউকে কিছু না জানিয়ে শ্রদ্ধা সেদিন শপিং মলে নেমেছিল। এরপরে মলের পেছনের পথ দিয়ে সে বাইরে চলে যায়। তারপরে বাসে করে রিসোর্টে যায়। তারা নিজেদের সন্দেহ প্রমাণের জন্য এবার রিসোর্টে চলে যায়। রিসোর্টের সিসি ক্যামেরার ফুটেজ চেক করে তারা শ্রদ্ধাকে দেখতে পায়। তার সাথে একজন পুরুষও ছিল। দুজনে একটা রুমে ঢোকে। আর এই লোকটাই মূলত ভিনির কিডন্যাপার, যে বারবার মন্ত্রীকে ফোন করছিল। তো এবার তো ওরা শ্রদ্ধার কাহিনীও জেনে গেল। রিসোর্ট থেকে কিডন্যাপারের লোকেশন বেশ কাছেই, তাই ট্রলারে করে দুজন সেখানে চলে যায়। ততক্ষণে 4:30 বেজে যাওয়ায় কিডন্যাপার দুধ নিতে বের হচ্ছিল। পেড্রো জয়ন্তকে কিডন্যাপারের পিছু নিতে বলে আর নিজে জানালা দিয়ে বাড়ির ভেতরে ঢোকে। কিন্তু বাড়িতে কোথাও ভিনি ছিল না, তার মানে এখানে তাকে রাখা হয়নি। ভিনিকে না পেলেও সে কিছু ফটো পেয়ে যায়, যেগুলোতে মন্ত্রীর বউ শ্রদ্ধাকে লোকটার সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছিল। পেড্রো দ্রুত ফটোগুলোর ছবি মোবাইলে উঠিয়ে নেয়। ততক্ষণে লোকটা চলে এসেছিল, তাই পেড্রো জানালা দিয়ে বাইরে লাফিয়ে পালিয়ে আসে। এরপরে পেড্রো শ্রদ্ধার কাছে এসে জিজ্ঞেস করে সে কেন নিজের ছেলেকে কিডন্যাপ করিয়েছে। শ্রদ্ধা প্রথমে না জানার ভান করলে পেড্রো তাকে ফটোগুলো দেখায়। তখন শ্রদ্ধা স্বীকার করে এই ছেলেটার সাথে তার কলেজের রিলেশন ছিল। এরপরে ছেলেটা জেলে চলে যায় আর শ্রদ্ধা মন্ত্রীকে বিয়ে করে নেয়। জেল থেকে বের হয়ে ছেলেটা তাকে রিসোর্টে যাবার জন্য জোরাজুরি শুরু করে। বাধ্য হয়ে সে রিসোর্টে গেলে ছেলেটা তার কাছে 5 কোটি টাকা চায়। শ্রদ্ধা জানায় তার এত টাকা দেবার সক্ষমতা নেই।
কারণ মন্ত্রী হলেও তার স্বামী কোনো অবৈধ ইনকাম করে না। শ্রদ্ধা টাকা দিতে না চাওয়ায় সে ভিনিকে কিডন্যাপের নাটক করবে বলে জানায়। এতে 5 কোটি টাকা হাতিয়ে নিয়ে সে ভিনিকে ছেড়ে দেবে। শ্রদ্ধা এই পাগলামি মানতে না চাইলে সে এই ফটোগুলো দেখিয়ে শ্রদ্ধাকে ব্ল্যাকমেল শুরু করে। শ্রদ্ধা ভয় পাচ্ছিল যদি ফটোগুলো লিক হয়ে যায় তাহলে অপোজিশন দল এটাকে ইস্যু বানিয়ে মন্ত্রীর ক্যারিয়ার শেষ করে দেবে। তাই সে সব জেনেও বাধ্য হয়ে চুপ করে আছে। তাছাড়া ছেলেটা তাকে আরেকটা কথাও বলেছিল, তাকে কোনো জিনিয়াস হ্যাকার হেল্প করছে, সে সাইবার সেক্টরটা সামলে নেবে যাতে ও ধরা না পড়ে। পেড্রো জানতে চায় শ্রদ্ধা সে জিনিয়াস হ্যাকারের ব্যাপারে জানে কিনা। যদিও সেই হ্যাকারের নাম হলো মার্টিন। মার্টিন এ সময় একটা হোটেলে বসেছিল আর তানেজা নামের এক বিজনেসম্যানের জন্য অপেক্ষা করছিল। মার্টিন ল্যাপটপে তানেজার ইউজার নেম পুট করে মেইলের ফরগট পাসওয়ার্ডে কার্সর রেখে বসেছিল। তানেজা এসে গাড়ি থেকে নামতেই সে ফরগট পাসওয়ার্ডে প্রেস করে আর ফোনে কথা বলতে বলতে এমনভাবে ছুটে যায় যেন খুব আর্জেন্ট কলে আছে। তানেজার সামনে গিয়ে সে ড্রামা করে তার ফোনের ব্যাটারি শেষ। সে তানেজাকে রিকোয়েস্ট করে বলে, আমার বাবা হার্ট অ্যাটাক করেছে, জরুরি ডাক্তার ডাকতে হবে, আমার মোবাইলের ব্যাটারি ডেড, আপনার ফোনটা দয়া করে দেওয়া যাবে? বিপদগ্রস্ত দেখে তানেজা মার্টিনকে মোবাইলটা দিয়ে দিতেই মার্টিন মোবাইল থেকে ওটিপি কোডটা দেখে নেয়। তানেজা চলে যাবার পরে সে ওটিপি বসিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়। যদিও মার্টিনকে মেইল আইডি হ্যাকের কাজটা অন্য কেউ দিয়েছিল, মার্টিন তাকে পারিশ্রমিকের টাকা পাঠিয়ে দিতে বলে। এরপরে সে তানেজার পাসওয়ার্ড দিয়ে দেবে। তো মার্টিন এমনই জিনিয়াস হ্যাকার। যাই হোক, মার্টিন এরপরে একটা ক্যাফেতে গিয়ে বসে এবং শ্রদ্ধার এক্সকে ফোন করে বলে পুলিশ তাকে শনাক্ত করে ফেলেছে। তার ফোন ট্যাপ করে গতকাল থেকে পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছে। মার্টিনের হাবভাবে মনে হচ্ছিল সে ইচ্ছে করেই সিকিউরিটি লুজ করে রেখেছিল যাতে ছেলেটা ধরা পড়ে। মার্টিন তাকে ক্লিয়ারভাবে টাইম সহ জানিয়ে দেয় গতকাল কয়টার সময়ে পেড্রো তার বাড়িতে ঢুকেছিল, কনস্টেবল জয়ন্ত কতক্ষণ এবং কত দূর তাকে ফলো করেছিল। কথা শেষ করতেই মার্টিন দেখে তার পেছন থেকে কনস্টেবল জয়ন্ত উঠে আসছে। মার্টিন তো ভয়ে জড়ো হয়ে গিয়েছিল যে সেও ধরা পড়ল কিনা। তবে জয়ন্ত সোজা রিসিপশনে চলে যায়। সে মূলত একটা পার্সেল নিতে এসেছিল। পার্সেল নেবার সময়ে সে রিসিপশনের পেছনের ডিসপ্লে সেকশনে একটা ক্যাসেট দেখতে পেয়ে সেটা নিয়ে নেয়। সে ধারণা করে এটাই সে প্রীতমের দাদুর টেপ রেকর্ডারের ক্যাসেটটা। সে পেড্রোকে ফোন করে জানালে পেড্রো প্রীতমকে নিয়ে ক্যাফেতে চলে আসে। ক্যাসেট দেখে প্রীতমও আনন্দে লাফিয়ে ওঠে। জয়ন্ত সবাইকে ঘোষণা দিয়ে বলে এটা প্রীতমের দাদির ভয়েসে রেকর্ড করা গান। এই বলে সে ক্যাসেটটা প্লে করে, কিন্তু দেখা যায় আধুনিক কোনো গান বাজছে, অর্থাৎ এটাতে প্রীতমের দাদির রেকর্ড করা গান নেই। প্রীতম এবার প্রচণ্ড হতাশ হয়ে যায়। মার্টিন অবশ্য ততক্ষণে সেখান থেকে সরে পড়েছিল, তাই ওর সাথে কেউই মুখোমুখি হয় না। ফিরে এসে ওরা আবারও ভিনির মিসিং কেসে মনোযোগ দেয়। প্রীতম বাড়ির ওয়াইফাই ইউজেস হিস্ট্রি চেক করে দেখে সব থেকে বেশি ওয়াইফাই ইউজ করা হয়েছে ভিনির রুমে। এছাড়া তারা বাড়ির এক চাকরের কাছে জানতে পারে ভিনি মোবাইলে কোনো টিকটিকি গেম খেলতো, মোবাইল নিয়ে বাড়ির সব আনাচে কানাচে ঘুরে বেড়াতো আর মোবাইলের ডিসপ্লেতে টিকটিকি মারত। তো প্রীতম আর পেড্রো ভেতরে এসে মন্ত্রী আর তার স্ত্রীকে জিজ্ঞেস করে ভিনি ক্লাসরুমে ঘুমায়, ভিনির স্কুল থেকে কখনো কি অভিযোগ এসেছে? কারণ ভিনি রাত জেগে গেম খেলতো, তাই স্কুলে তার ঘুমিয়ে যাওয়াটা স্বাভাবিক। ওরা বুঝতে পারছিল না গেম খেলা বা স্কুলে ঘুমিয়ে যাবার সাথে এই কেসের কি কানেকশন। প্রীতম বুঝিয়ে বলে ভিনি সম্ভবত কোনো সাইবার ক্রিমিনালের দ্বারা কিডন্যাপ হয়েছে। সেই ক্রিমিনাল টিকটিকি গেমের মাধ্যমে ভিনিকে দিয়ে এই বাড়ির সব আনাচে কানাচে ছুটিয়ে বেরিয়েছে আর এভাবেই সে বাড়ির পুরো লেআউটের অ্যাক্সেস নিয়ে নিয়েছে। সম্ভবত কিডন্যাপারের কাছে বাড়ির সব ক্যামেরার অ্যাক্সেস আছে, তাই সে ভিনিকে ক্যামেরাতে ধরা না পড়ে বাইরে বের হবার পথ দেখিয়ে দিয়েছে। প্রীতম ভিনির ল্যাপটপটা দেখতে চাইলে শ্রদ্ধা তাকে ভেতরে নিয়ে যায়, কিন্তু ল্যাপটপে পাসওয়ার্ড দেওয়া ছিল, তাই প্রীতম খুলতে পারছিল না। এই জন্য সে স্কুলে ভিনির বেস্ট ফ্রেন্ডদের কাছে খোঁজ নিতে বলে। পেড্রোর লিস্টটা শর্ট করে দিতে বলে। ক্লাসে যে বাচ্চাটা ভিনির সাথে ঘুমিয়ে যেত সে হয়তো ভিনির ল্যাপটপের পাসওয়ার্ড জানবে, কারণ সেও ভিনির সাথে রাত জেগে গেম খেলতো। তারা খুঁজে ওরকম একজনকে নিয়ে আসে। এই বাচ্চাটাও ভিনির মতোই বজ্জাত। প্রচুর খাবার গেলানোর পরেও সে কিছু বলে না। সে মুখ খুলছিল শুধু খাওয়ার জন্য। এমনকি মন্ত্রীকে সে মিডল ফিঙ্গারও দেখায়। তখন পেড্রো রাগ দেখিয়ে বলে দেখি তো ছেলের ফিঙ্গার কত বড়, এখনই খতনা করিয়ে দেব। এটা শুনে ভয়ে ছেলেটা ভিনির পাসওয়ার্ড বলে দেয়। প্রীতম ল্যাপটপ ওপেন করে দেখে ভিনি এতদিন ব্লু হুইল গেম খেলতো। ভিনির বাবা মা এই গেমের ব্যাপারে জানতো না, তাই প্রীতম জানায় এই গেমটা একজন সাইকো রাশিয়ান ডেভেলপার প্রথম বানিয়েছিল। সে বিশ্বাস করত শিশুদের সুইসাইড করে মরে যাওয়া উচিত। এই গেমটা শুরু হয় ছোট ছোট টাস্ক দিয়ে, এরপরে বড় বড় টাস্ক শুরু হয়, যেমন পোষা প্রাণীকে হত্যা করে ফ্রিজে ঢুকিয়ে রাখা।
প্রতিবেশীর কাপড় চুরি করে পুড়িয়ে দেওয়া বা পোস্ট বক্সে আগুন লাগিয়ে দেওয়া। আর এভাবেই গেমের শেষটা হয় সুইসাইড দিয়ে। এই কথাগুলো শুনে পেড্রোর নিজের ছেলের কথা মনে পড়ে। তার ছেলেও এভাবে কুয়োর ভেতরে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিল। মন্ত্রী জিজ্ঞেস করে, খারাপ জেনেও বাচ্চারা এসব গেম খেলে কেন? প্রীতম জানায়, এই অ্যাপ ইনস্টলের সময়ে সব ধরনের পারমিশন নিয়ে নেয়। ফলে যখন কেউ ল্যাপটপ বা মোবাইল অন রেখে ড্রেস চেঞ্জ করে, মাস্টারবেট করে, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে নোট শেয়ার করে, তখন এই অ্যাপের ক্যামেরাতে পারমিশনের কারণে সেগুলো সিক্রেটলি রেকর্ড হয়ে যায়। পরে সেগুলো দিয়ে ওদেরকে ব্ল্যাকমেল করে সুইসাইড করতে বাধ্য করে। তাদের সন্দেহ হয় ভিনিও হয়তো এরকম সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। তো যাই হোক, অ্যাপের কারণে ভিনির ল্যাপটপের অ্যাক্সেস মার্টিনের কাছে ছিল। তাই প্রীতম ল্যাপটপ অন করতেই ভিনির ক্যামেরায় মার্টিন সব দেখতে পায়। মার্টিন প্রীতমকে দেখেই চমকে ওঠে। তার পুরনো কোনো ক্ষত জেগে ওঠে। সে এখনই কিছু না করে চুপচাপ ওদের কাহিনী দেখতে থাকে। প্রীতম ভিনির ল্যাপটপ থেকে গেমের টাস্কের রেকর্ড হয়ে থাকা ভিডিওগুলো দেখায়। যেমন রাতের বেলায় খাবার চুরি করে রাধুনীকে ভয় দেখানো, মায়ের মোবাইল থেকে গেম ডিলিট করে দেওয়া, এসব ছোটখাটো দুষ্টুমি দিয়েই গেমের টাস্কগুলো শুরু হয়েছিল। প্রীতম হঠাৎ কিছু নোটিস করে, হ্যাকার হয়তো তাদেরকে দেখতে পাচ্ছে। এবার আর মার্টিন চুপ না থেকে উত্তর দেয়, ঠিকই ধরেছ, আমি তোমাদের দেখতে পাচ্ছি। আনএক্সপেক্টেড ভয়েস শুনে আতঙ্কে প্রীতম ল্যাপটপ বন্ধ করে দেয়। তখন আবার শ্রদ্ধার মোবাইলে মার্টিন কল করে। শ্রদ্ধা ফোন রিসিভ করে লাউডস্পিকারে দিলে মার্টিন বলে, ল্যাপটপ অফ করে কোনো লাভ নেই, কারণ সে এখনও সব দেখতে পাচ্ছে। মার্টিন ঘরের ভেতরে কোথায় কোন জিনিস রাখা আছে সব এক এক করে বলতে শুরু করে। কেউ কেউ খুঁজতে শুরু করে কোথাও সিক্রেট ক্যামেরা লাগানো আছে কিনা। আবার মার্টিন ভয়ও দেখায়, কেউ জানালার কাছে যায় না, গুলি করা হবে। মার্টিন যাই বলছিল সবাই ভয়ে তাই করছিল, যেন কোনো ভূত তাদের সাথে কথা বলছে। মার্টিন মোবাইলটা প্রীতমকে দিতে বলে। প্রীতম তখন মার্টিনের লোকেশন ট্র্যাকের চেষ্টা করছিল। মার্টিনও ব্যাপারটা আন্দাজ করেছিল, তাই সে প্রীতমকে বলে, ওর ফোন কলের লোকেশন ট্র্যাক করে কোনো লাভ নেই, কারণ সে ভিপিএন ইউজ করছে। প্রীতম বোঝার চেষ্টা করে মার্টিন ক্যামেরার অ্যাক্সেস ছাড়া কিভাবে সবকিছু দেখছে। তাই সে সেন্টার পয়েন্টে গিয়ে মার্টিনকে জিজ্ঞেস করে, বলো এবার আমি কোথায় আছি? মার্টিন বেশ মজা পাচ্ছিল, কারণ প্রীতম তার টেস্ট নিচ্ছে। মার্টিনও সঠিক উত্তর দিয়ে দেয়। প্রীতম লিভিং রুমের সোফার পাশে দাঁড়িয়ে আছে। এবার প্রীতম সোফায় বসে জানতে চায় সে কোথায় আছে। এবার আর মার্টিন সঠিকভাবে বলতে পারে না। প্রীতম জিজ্ঞেস করে ফোনটা তার ডানে নাকি বাম দিকে ধরে আছে। মার্টিন এবারও বলতে পারে না। এবার প্রীতম মোবাইলটা পেড্রোর হাতে ছুড়ে দিয়ে পজিশন জিজ্ঞেস করতেই মার্টিন বলে দেয়, প্রীতম মন্দির অনারারি সার্টিফিকেটগুলোর সামনে দাঁড়িয়ে আছে। তবে অ্যাকচুয়ালি ওখানে তো প্রীতম দাঁড়িয়ে নেই, বরং পেড্রো দাঁড়িয়ে আছে। আর এতেই প্রীতম বুঝে যায় মার্টিন তাদের কাউকেই দেখতে পাচ্ছে না। এখানে যেটা ঘটছে, মার্টিন টিকটিকি গেমের মাধ্যমে ঘরের সব দেয়ালের ফটো কালেক্ট করে নিয়েছে। সে প্রতিটা ফটোর সাথে ওয়াইফাই সিগন্যাল ম্যাপ করে দিয়েছে। আর এভাবেই সে ওয়াইফাই স্ট্রেংথের মাধ্যমে সবার পজিশন ডিটেক্ট করছে। মার্টিনের ভূতগিরি রহস্য ফাঁস করার পরে প্রীতম তাকে তাচ্ছিল্য করে বলে, দুনিয়ায় শুধু তুমি একাই জিনিয়াস নও। মার্টিন হাততালি দিয়ে প্রীতমকে অ্যাপ্রিসিয়েট করে। আর এরপরেই সে প্রীতমকে তার আসল নাম কবির সাহানিয়া বলে ডাক দেয়। মার্টিনের মুখে নামটা শুনে প্রীতমের চোখ মুখ শক্ত হয়ে যায়। বলা যায় সে প্রচণ্ড শক্ট হয়ে যায়। সে আর এক মুহূর্ত ওখানে না থেকে বাড়িতে ছুটে যায় এবং ব্যাগপত্র গোছাতে শুরু করে। সে দাদুকেও বলে তারা এই শহর ছেড়ে চলে যাবে। এ সময় তার বারান্দায় ঢিল ছোড়ার আওয়াজ হলে সে বাইরে এসে দেখে কেউ একটা পেন ড্রাইভ ফেলে গেছে। সে পেন ড্রাইভ ইনপুট দিতেই একটা ভয়েস ওভার শুনতে পায়। মার্টিন বলে সে কবির সাহানিয়া অর্থাৎ প্রীতমকে 3 বছর ধরে খুঁজছে। কবির তার নাম, ঠিকানা, শহর সব বদলে ফেলেছে বলে সে তাকে খুঁজে পাচ্ছিল না। তবে আজ ভাগ্যক্রমে সে প্রীতমকে পেয়ে গেছে। মার্টিন ডিসপ্লেতে একটা লাইট হাউসের ফুটেজ দেখিয়ে কিছু একটা মনে করিয়ে দেয়। এরপরে তাকে একটা হাসপাতালে যেতে বলে। প্রীতম সাথে সাথে হাসপাতালের জন্য বেরিয়ে যায়। হাসপাতালে ঢুকতেই তার কাছে একটা রুম নম্বরের মেসেজ আসে। প্রীতম সেই রুমে চলে যায়। মার্টিন তখন হাসপাতালে বসেছিল প্রীতমকে সরাসরি দেখার জন্য। তবে প্রীতম তাকে না চেনায় বুঝতে পারেনি। প্রীতম রুমে ঢুকে একজন মহিলা পেশেন্টকে দেখতে পায়। বলা চলে সে জিন্দা লাশ হয়ে পড়ে আছে। প্রীতম পেশেন্টের নাম দেখেই কান্নায় ভেঙে পড়ে। সে পেশেন্টের পা ধরে ক্ষমা চায়। এই দৃশ্য দেখে মার্টিন কিছুটা হলেও মানসিক শান্তি পায়। এদিকে পেড্রো বাড়ি ফিরে ছেলের ল্যাপটপটা অন করে দেখে তার ছেলেও ব্লু হুইল গেম ইনস্টল করে রেখেছে। এবার আর তার বুঝতে বাকি থাকে না তার ছেলেও এই গেমের শিকার। অফিসে ফিরে সে প্রীতমের কবির সাহানিয়া নামের ব্যাপারেও খোঁজ নেয়, কিন্তু তেমন কিছু জানা যায় না। শুধু এই নামে একজন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো, এইটুকুই জানা যায়। পেড্রো প্রীতমকে ফোন করে না পেয়ে তার লোকেশন ট্রেস করে হাসপাতালে চলে আসে। প্রীতমকে পেয়ে সে জানতে চায়
তার আসল পরিচয় কি। তখন প্রীতম স্বীকার করে সে একজন খুনি, সে একজনকে খুন করেছিল। প্রীতম সে সময় ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো। তাদের প্রফেসর ফনসেকার একটা ক্লাস ছিল। প্রফেসর ফনসেকা খুবই স্ট্রিক্ট, ক্লাসে আসতে লেট হলে সে আর কাউকে ঢুকতে দিত না। প্রীতম প্রায়ই ক্লাসে যেতে লেট করত। সেদিনও সে অনেকক্ষণ লেট করে ফেলে। প্রফেসর ফনসেকা ক্লাসে ঢুকতে দেবে না জানালে প্রীতম অজুহাত দেয় সে হাসপাতালে গিয়েছিল। প্রফেসর জানতে চায় হাসপাতালটা কত দূর। প্রীতম জানায় এখান থেকে 1 কিলোমিটার দূরে। তখন প্রফেসর ক্যালকুলেশন করে দেখে যাওয়া আসা 2 কিলোমিটার হলে প্রীতম যদি হেঁটে যাওয়া আসা করে তাহলে তাকে 2448 স্টেপ হাঁটা লাগবে। তো প্রফেসর এবার প্রীতমের মোবাইলটা চেয়ে নেয় এবং হেলথ অ্যাপ চেক করে দেখে প্রীতম মাত্র 207 স্টেপ হেঁটেছে, অর্থাৎ সে হোস্টেল থেকে জাস্ট এই ক্লাসরুম পর্যন্ত এসেছে। মিথ্যা ধরা পড়ে যাওয়ায় প্রফেসর ফনসেকা তাকে অপমান করে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলে। প্রীতমও রাগের মাথায় ফনসেকাকে মিডল ফিঙ্গার দেখিয়ে বেরিয়ে যায়। এরপর থেকে প্রীতমের একটাই লক্ষ্য হয়ে দাঁড়ায়, যেভাবেই হোক ফনসেকাকে অপমানের শিকার হতে হবে। সে অনেক চেষ্টার পরে ফনসেকার ইনবক্স হ্যাক করে ফেলে আর সেখানে তার কিছু পরকীয়ার অন্তরঙ্গ ফটো পেয়ে যায়। প্রীতম একটা ফেক মেল অ্যাকাউন্ট খুলে ফটোগুলো ফনসেকার স্ত্রী সহ কলেজের সবাইকে সেন্ড করে দেয়। পরের দিন ফনসেকা কলেজে গেলে দারোয়ান থেকে শুরু করে সবাই তাকে দেখে হাসতে থাকে। ফনসেকা কারণ বুঝতে না পেরে বিস্ময় নিয়ে ক্লাসরুমে ঢুকতেই নির্বাক হয়ে যায়। তার অন্তরঙ্গ ফটো হোয়াইট বোর্ডে ডিসপ্লে করে রাখা হয়েছিল আর পুরো ক্লাস তাকে নিয়ে হাসাহাসি করছিল। ফনসেকা এবার লজ্জায় মাথা হেট করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দেখে তার স্ত্রী ঘেন্নায় অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। লজ্জায় অপমানে ফনসেকার বেঁচে থাকার ইচ্ছে শেষ হয়ে যায়, তাই সে লাইট হাউস থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। প্রীতম এই ঘটনার পরে নাম, আইডেন্টিটি, শহর সব চেঞ্জ করে ফেলেছে, কিন্তু এই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। পেড্রো তাকে মোটিভেশন দিয়ে বোঝায় সে সময় তার বয়স কম ছিল, তাই না বুঝে ভুল করে ফেলেছে। এই জন্য পেড্রো তাকে আপসেট হতে বারণ করে। এরপরে জানতে চায় ফনসেকার ফ্যামিলির কেউ কি আছে যে প্রীতমের ওপরে প্রতিশোধ নিতে চায়। প্রীতম জানায় সে হাসপাতালে যে মহিলাকে দেখেছে সেই ফনসেকার স্ত্রী, সে তার ফ্যামিলির আর কাউকে চেনে না। প্রীতম এবার ফনসেকার ফ্যামিলি ডিটেলস সার্চ করে জানতে পারে তার মার্টিন নামে একজন ছেলে ছিল যে ইউএসএ থাকতো। এবার ওরা ক্লিয়ার হয়ে যায় মার্টিনই প্রীতমের পেছনে লেগেছে। এদিকে মার্টিন শ্রদ্ধার এক্সকে 10 লাখ টাকা ফিরিয়ে দিয়ে বলে বাচ্চাটাকে কিডন্যাপের জন্য আমাকে 10 লাখ টাকা দিয়েছিলেন, সেই 10 লাখ টাকা আপনাকে ফিরিয়ে দিলাম, বাচ্চাটাকে আমি আপাতত আর ছাড়ছি না। এই বলে সে ছেলেটার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপরে মার্টিন মন্ত্রীর বাড়িতে ফোন করে এবং জানায় ভিনি তার কাছে আছে। মন্ত্রী জানতে চায় আমি কিভাবে বিশ্বাস করব ভিনি তোমার কাছেই আছে। তখন মার্টিন শ্রদ্ধার মোবাইলে ভিনির একটা ফটো পাঠায়। ফটো দেখে ওদের বুকের ভেতরটা ফেটে যাবার মতো হয়, কারণ ফটোতে ভিনির মিডল ফিঙ্গারটা কাটা। তার মানে বদমাসটা ভিনির মধ্যাঙ্গুলি কেটে দিয়েছে। মার্টিন 5 কোটি টাকা মুক্তিপণ নিয়ে প্রীতমকে দিয়ে পাঠাতে বলে। কথার এদিক সেদিক করলে সে ভিনির আরেকটা আঙ্গুল কেটে ফেলার হুমকি দেয়। তো দ্রুত টাকার ব্যাগ রেডি করা হয়। প্রীতম কৌশল খাটিয়ে পিয়ের মোবাইলটা ভেঙে মাদারবোর্ডটা একটা টাকার বান্ডিলের ভেতরে ঢুকিয়ে দেয় যাতে ব্যাগটা ট্রেস করা যায়। পেড্রো আরও একটা মোবাইল ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেয় যাতে মার্টিন মনে করে এই মোবাইলটা নজরদারির জন্য রাখা হয়েছে, তাই সে এই মোবাইলটা নিয়ে নেবে। আর যেহেতু একটা মোবাইল পেয়ে যাবে তাই ভেতরেরটা আর খুঁজে দেখবে না। প্রীতম বের হচ্ছিল, এই সময় রাধুনী ছুটে এসে বলে পানির ট্যাপ দিয়ে নুডলস বের হচ্ছে, এই বাড়িতে নিশ্চয়ই কোনো ভূত আছে। মন্ত্রীর এমনি মেজাজ খারাপ ছিল। রাধুনীর বকবকানিতে সে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এদিকে প্রীতম টাকা নিয়ে একটা ব্রিজের ওপরে মার্টিনের সাথে দেখা করে। মার্টিনের মুখোমুখি হতেই মার্টিন তাকে মারধর শুরু করে, কারণ প্রীতমের জন্যই তার ফ্যামিলি, ক্যারিয়ার শেষ হয়ে গেছে। প্রীতম মার্টিনের কাছে ক্ষমা চায়, তবে সে ক্ষমা করে না। মার্টিন প্রীতমকে আগামীকাল সকাল 10:30টার সময়ে লাইট হাউস থেকে, মানে মার্টিনের বাবা যেখান থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিল, সে প্রীতমকেও সেখান দিয়ে ঝাঁপ দিয়ে সুইসাইড করতে বলে, না হলে ভিনিকে মেরে ফেলার হুমকি দেয়। মার্টিন নিজে ঘড়িটা খুলে প্রীতমের হাতে পরিয়ে টাইমার সেট আপ করে দেয়। প্রীতমের হাতে ডিসিশন নেবার জন্য 8 ঘন্টা বাকি আছে। মার্টিন ব্যাগ নিয়ে চলে যাবার সময়ে ব্যাগের ভেতরে মোবাইলটা পেয়ে সেটা বের করে। এরপরে প্রীতমকে একটা জোরে লাথি মেরে সেন্সলেস করে দেয়। সে প্রীতমের পকেট থেকে তার মোবাইলটা বের করে পেড্রোকে মেসেজ করে আমি ভিনিকে পেয়ে গেছি, ওকে নিয়ে ফিরে আসছি। সবাই আশায় বুক বেঁধে থাকে ভিনি ফিরে আসছে। তারা মোবাইল ট্র্যাক করে দেখে সত্যি মন্ত্রীর বাড়ির দিকে কেউ আসছে। একটু পরে গাড়ি এসে থামলে সবাই ছুটে যায়, কিন্তু গাড়িতে ভিনি নেই, বরং রক্তমাখা সেকেন্ড মোবাইলটা পড়ে আছে।
এদিকে প্রীতম সেন্স ফিরে মন্ত্রীর বাড়িতে ছুটে আসে। সে টাকার বান্ডিলে রাখা পিয়ের মোবাইলটার লোকেশন ট্র্যাক করে দেখে সেটা একটা হোটেলের লোকেশন দেখাচ্ছে। মার্টিন মূলত ওখানেই আছে। পুলিশ দ্রুত ফোর্স নিয়ে সেখানে চলে যায়, কিন্তু এই হোটেলে অন্তত 200টা ঘর আছে। এর ভেতরে কোন ঘরে মার্টিন আছে এটা খুঁজে বের করা মুশকিল। প্রীতম একটা উপায় বলে দেয়। সে প্রতিটা ফ্লোরে একজন করে কনস্টেবল পাঠাতে বলে, আর ওদেরকে প্রতিটা রুমের সামনে গিয়ে জোরে চিৎকার করতে বা গান করতে বলে। প্রীতম পিয়ের মোবাইলের অটো অ্যান্সার অন করে রেখেছিল, তাই সে এখন ওই মোবাইলে ফোন করলে সেটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তাই রুমের বাইরে থেকে কেউ চিৎকার করলেও সেই আওয়াজ প্রীতম শুনতে পাবে এবং বুঝে যাবে মার্টিন কোন রুমে আছে। তো প্রীতমের কথা শুনে কনস্টেবলেরা তাই শুরু করে। অবশেষে কনস্টেবল জয়ন্ত একটা রুমের সামনে দিয়ে যাবার সময়ে প্রীতম ডিটেক্ট করে এই রুমেই মার্টিন আছে। ওরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে মার্টিন ততক্ষণে পালিয়ে গেছে। মার্টিন পিয়ের মোবাইলের মাদারবোর্ডটাও পেয়ে গেছে। সেটাতে লেখা ছিল প্রীতমের সময় শেষ হতে আর 4 ঘন্টা বাকি। মার্টিন পালানোর আগে একজনের গাড়ি চুরি করে নিয়ে যায়। এই লোকটা প্রীতমদের কাছে কমপ্লেন করলে প্রীতম জানতে চায় লোকটার গাড়িতে টোল দিলে মেসেজ আসে কিনা, আর অটোমেটিক টোল দেওয়ার সিস্টেম আছে কিনা। এই সিস্টেম আছে শুনে প্রীতম সবাইকে রিল্যাক্সে থাকতে বলে। মার্টিন হাইওয়ের টোল প্লাজা পার হতে গেলে তারা এমনি সিগন্যাল পেয়ে যাবে। একটু পরে ঘটেও তাই। লোকেশন জেনে গিয়ে তারা মার্টিনকে ধরতে বেরিয়ে যায়। তবে মার্টিন ব্যাপারটা বুঝতে পেরে গাড়ি রেখেই বাসে করে পালিয়ে যায়। পেড্রো আর প্রীতম এসে দেখে শুধু গাড়ি পড়ে আছে। গাড়ির ওপরে লেখা আছে আর মাত্র 2 ঘন্টা সময় বাকি। প্রীতম মার্টিনের মোবাইল নম্বর ট্র্যাকের চেষ্টা করে। যে সময় মার্টিন টোল দিয়েছিল ওই সময় কাছের টাওয়ারে 3টা সিম কার্ড কানেক্ট ছিল। এর মধ্যে একটা সন্দেহজনক ছিল, এটাই মার্টিনের সিম কার্ড। প্রীতম বর্তমান লোকেশন ট্র্যাক করতে গিয়ে দেখে মার্টিনের আশেপাশে আরও অনেক মোবাইল আছে। এতে প্রীতম বুঝে যায় মার্টিন এখন বাস বা কোনো পাবলিক ট্রান্সপোর্টে আছে। তারা বাসটাকে তাড়া করে ধরে ফেলে ঠিকই, কিন্তু এবারও মার্টিন তাদেরকে ধোঁকা দিয়ে পালিয়েছে। বাস থেকে নামার আগে মার্টিন মোবাইলটা এক বৃদ্ধার ব্যাগে ফেলে গেছে। প্রীতম মোবাইলটা হাতে নিতেই মেসেজ আসে আর 1 ঘন্টা বাকি। এছাড়া মোবাইলে ভিনির ফটো ছিল, যেটাতে ভিনির 2টো আঙ্গুল কাটা। এই ঘটনার পরে পেড্রোর সন্দেহ হয় হয়তো মার্টিনের দেওয়া ঘড়িতে স্পিকার আছে, যেটার মাধ্যমে মার্টিন সব কথা শুনে নিচ্ছে। পেড্রো প্রীতমকে ঘড়ি খুলিয়ে সাইডে নিয়ে গিয়ে ব্যাপারটা জানায়। এবার তারা একটা প্ল্যান করে। প্রীতম ভাব ধরে সে লাইট হাউসে সুইসাইড করতে যাচ্ছে। এতে নিজের চোখে দৃশ্যটা দেখার জন্য মার্টিনও সেখানে চলে আসবে, আর এই সুযোগেই পেড্রো তাকে গ্রেপ্তার করে নেবে। তো প্রীতম লাইট হাউসে চলে যায়। পেড্রো বাইরে থেকে নজর রাখতে থাকে। এ সময় পেড্রোর একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল হয়। সে প্রথমবার যখন ভিনির সাথে দেখা করেছিল তখন তার হাতে আগুনে পোড়া দাগ ছিল। তবে বৃদ্ধার কাছে থাকা মার্টিনের মোবাইলে ভিনির যে ফটো ছিল সেটাতে তার হাতে আগুনে পোড়া দাগ ছিল না। পেড্রো শিওর হবার জন্য প্রীতমকে ফটোটা চেক করতে বলে। প্রীতম ফটো ভালোভাবে চেক করে বোঝা যায় এটা এআই জেনারেটেড ফটো। মার্টিন এআই জেনারেট ফটো বানিয়েছে, তার মানে ভিনি তার কাছেও নেই। প্রীতম ধারণা করে মার্টিন ব্লু হুইল গেমের মাধ্যমে ভিনিকে এমন টাস্ক দিয়েছে যেটাতে সে নিজের বাড়িতেই এমন জায়গায় লুকিয়ে আছে যে কেউ খুঁজে পাচ্ছে না। যেহেতু ভিনিকে সিসি ক্যামেরার ফুটেজে বাড়ি থেকে বের হতে দেখা যায়নি, তার মানে সে বাড়িতেই কোথাও আছে। তারা ভিনির গেমের টাস্কগুলোকে অ্যানালাইসিস করে দেখে ভিনি বাড়ি থেকে এমন সব ইকুইপমেন্ট সরিয়েছে যেমন অক্সিজেন, খাবার, পোর্টেবল টয়লেট, যেগুলো সার্ভাইভ করতে কাজে লাগে আর কি। এছাড়া রাধুনি বলেছিল পানির ট্যাপ থেকে নুডলস বের হচ্ছে, তাই ওরা অলমোস্ট শিওর হয়ে যায় ভিনি বাড়ির পানির ট্যাঙ্কেই লুকিয়ে আছে। ফোনে কথা বলতে বলতে প্রীতম লাইট হাউসে উঠে দেখে সেখানে আগে থেকেই মার্টিন বসে আছে। সে প্রীতমকে ঝাঁপ দিতে বললে প্রীতম ঝাঁপ দিতে চায় না। এছাড়া সে এটাও বলে ভিনি পানির ট্যাঙ্কে লুকিয়ে আছে। এবার মার্টিন বেশ হকচকিয়ে যায় এবং প্রীতমকে জোর করে ফেলে দেবার চেষ্টা করে। এতে দুজনের ভেতরে মারামারি শুরু হয়ে যায়। এদিকে পেড্রো কনস্টেবল দত্তাত্রেয়কে ফোন দিয়ে পানির ট্যাঙ্ক চেক করতে বলে। সে ট্যাঙ্কি চেক করে সত্যি ভেতরে ভিনিকে পেয়ে যায়। ভিনি ভেতরে বসে বেশ মজাই পাচ্ছিল। যাই হোক, এদিকে প্রীতম আর মার্টিনকে মারামারি করতে দেখে পেড্রো লাইট হাউসে ছুটে যায় এবং মার্টিনকে গান পয়েন্টে নেয়। তবে প্রীতম মার্টিনকে বাঁচাতে চেয়ে বলে এই ছেলেটা মার্টিন না, এ অন্য কেউ। পেড্রো বুঝতে পারে প্রীতম মিথ্যা বলছে, এই ছেলেটাই মার্টিন। তবে প্রীতম যখন তাকে সেভ করতে চাইছে তাই এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই পেড্রো তাকে চলে যাবার সুযোগ দেয়। মার্টিনও প্রীতমের কাজে বেশ অবাক হয়। ফেরার পথে পেড্রো প্রীতমকে জিজ্ঞেস করে সে মার্টিনকে যেতে দিল কেন। প্রীতম জানায় 3 বছর আগেও মার্টিন ভালো ছেলে ছিল, আজ তার ক্রিমিনাল হবার পেছনে শুধুমাত্র প্রীতমই দায়ী।
তাই সে মার্টিনকে ভালো হবার একটা সুযোগ দিয়েছে। তো যাবার পথে তারা একটা জায়গায় থামে। স্মৃতি হিসেবে প্রীতম পেড্রোকে একটা গান গাইতে বলে। পেড্রো গান গাইলে প্রীতম সেটা রেকর্ড করে আর পেড্রোকে না জানিয়ে সেটা পেড্রোর স্ত্রীর কাছে পাঠিয়ে দেয়, যাতে দুজনের মান অভিমান ভেঙে যায়। এরপরে তারা আনন্দের সাথে মন্ত্রীর বাড়িতে ফিরে আসে। তারা ভেবেছিল ছেলেকে খুঁজে দেবার আনন্দে মন্ত্রী পেড্রোকে আবারও ক্রাইম ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেবে, কিন্তু এসে দেখে কনস্টেবল দত্তাত্রেয় একাই সব ক্রেডিট নিয়েছে। তাকে নিয়ে সবাই জয়ধ্বনি দিচ্ছে। সবাই ধরে নেয় দত্তাত্রেয় ভিনিকে খুঁজে বের করেছে। প্রীতম আর পেড্রো আপসেট হয়ে বেরিয়ে আসে। এই সময় তাদের কাছে শ্রদ্ধা ফোন করে। তার এক্স ফোন দিয়েছিল। সে তাদের অন্তরঙ্গ ফটো টিভিতে পাবলিশ করে দেবার হুমকি দিচ্ছে। এই বিপদ থেকে উদ্ধারের জন্য প্রীতম একটা প্ল্যান খাটায়। সে পেড্রোর নিউজ অ্যাঙ্কার বন্ধু অ্যানাকে দিয়ে একটা নিউজ করায়। সে নিউজে দেখা যায় শ্রদ্ধা বীরেন্দ্র সেবাগের সাথে মালদ্বীপে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে। যদিও ফটোটা আসল ফটো থেকে এডিট করে সেবাগের চেহারা বসিয়ে দেওয়া হয়েছিল। নিউজে সেবাগের সাক্ষাৎকার নিয়ে প্রমাণ করা হয় এটা ফেক। এরপরে আবার আরেকটা ফটো দেখানো হয়। সেটাতে আবার সেবাগের জায়গায় শ্রদ্ধার সাথে সঞ্জয় দত্তকে দেখা যায়। এবারও প্রমাণ করে দেওয়া হয় এটা ফেক ফটো। তারপরে আসল ফটোটাও দেখানো হয়। যেহেতু আগের দুটো এডিট ছিল, তাই এবার আসল ফটোটাকেও মানুষ এডিট বলেই ধরে নেয়। আর এভাবেই বেয়াদবটার প্ল্যান নষ্ট করে দেওয়া হয়। এরপরে পেড্রো তাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয়। পেড্রো বাড়ির কাছাকাছি আসতেই স্টেসি তাকে ফোন করে। প্রীতম তাকে ফোনটা ধরতে বলে। দুজনে কথা বললে মান অভিমান ঠিক হয়ে যায়। প্রীতম পেড্রোকে দিয়ে যে গানটা গাইয়েছিল, এই গানটা প্রীতমের দাদি গাইতো। তো স্টেসিও ফোনে গানটা রেকর্ড করে পেড্রোর কাছে পাঠায়। স্টেসির গানের গলা একদম প্রীতমের দাদির মতোই। তাই সে রেকর্ডের গানটা দাদুকে দিয়ে শোনালে দাদু দুজনের কণ্ঠের পার্থক্যই ধরতে পারে না। অবশেষে দাদুর মুখে হাসি ফুটে ওঠে। এদিকে মার্টিন বাবার সমাধিতে ফুল দিতে যায়। তার মনটা বেশ হালকা লাগছে। সে শ্রদ্ধাকে ফোন করে ক্ষমা চায় এবং জানায় সে ওদের টাকা ফিরিয়ে দিচ্ছে। একটু পরে একটা গাড়িতে করে টাকাগুলো পৌঁছে যাবে। সে কথাটা প্রীতমকেও জানিয়ে দিতে বলে। তো অবশেষে সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসে। শুধু পেড্রো আর প্রীতম প্ল্যান করতে থাকে কিভাবে পেড্রোকে সাইবার সেল থেকে ক্রাইম ডিপার্টমেন্টে ট্রান্সফার করা যায়। আর এভাবেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কৌতূহল থেকে বাচ্চারা এমন অনেক কিছুই করতে পারে যেগুলো অভিভাবকদের অজানা। বড়দের গাইডলাইনের বাইরে গিয়ে লুকিয়ে করা কোনো কাজ বাচ্চাদের বিপদে ফেলতে পারে। তাই সন্তানদের সবসময় চোখে রাখবেন। তাদের প্রাপ্য স্বাধীনতাটুকু দিয়ে তাদেরকে নীতি নৈতিকতার শিক্ষা দিন। তাহলে সে সুন্দর জীবন নিয়ে বেড়ে উঠতে পারবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।